এখন আমরা পড়ব প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড মেনলি কি, একটা আমি ডেফিনেশন লিখছি, সেটা হলো যে ইজ আ প্রভিডেন্ট ফান্ড ইজ আ ফান্ড through which a company provide employees with the payments when they leave their place of employment। ঠিক আছে? আচ্ছা, যখন একজন এমপ্লয়ি তার কোম্পানি থেকে যখন চলে যায়, তখন সেই কোম্পানি ওই এমপ্লয়িকে কিছু বেনিফিট দেয়, সেই বেনিফিটটা হলো প্রভিডেন্ট ফান্ড। এক কথায় এটাই। ঠিক আছে? এখন মানে এ দ্বারা আমরা বলতে পারি যে প্রভিডেন্ট ফান্ড হলো একটা পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট। আচ্ছা, তারপরে পয়েন্ট আমরা এটাই লিখছি যে ইট ইজ এ পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট প্ল্যান্স আন্ডার হুইচ অ্যান এমপ্লয়িজ অফ অ্যান এন্টিটি কন্ট্রিবিউটস আ সার্টেন পার্সেন্টেজ অফ দেয়ার বেসিক স্যালারি এভরি মান্থ। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো মানে ওই এমপ্লয়ি যে যখন ওই কোম্পানি যখন ছাড়ে, তখন ওই কোম্পানি যখন ওই এমপ্লয়িকে একটা বেনিফিট দেয়, এই বেনিফিটটা কিসের ভিত্তিতে দেয়? এই বেনিফিটটা দেয় প্রত্যেক মাসে ওই এমপ্লয়ি যখন স্যালারি পায়, তখন ওই স্যালারি থেকে কিছু পার্সেন্টেজ কোম্পানি রেখে দেয়। সেই ওই কিছু পার্সেন্টেজ যখন আফটার 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 সাম ইয়ার্স যখন ওই এমপ্লয়ি যখন ওই কোম্পানি থেকে যখন চলে যায়, তখন ওই সার্টেন অ্যামাউন্ট তাকে ফেরত দেয়। এই প্রভিডেন্ট ফান্ড কিন্তু কোম্পানির জন্য একটা লাইবিলিটিস, আর এমপ্লয়ির জন্য কিন্তু একটা অ্যাসেট। এটা তো আমরা অলরেডি বুঝতে পারছি। আচ্ছা, আমি এখানে একটা পয়েন্ট ইনক্লুড করতে চাই, সেটা হলো যে কোম্পানির লাইবিলিটিটা আসলে কতটুকু। কোম্পানির লাইবিলিটিটা আসলে অতটুকুই যতটুকু ওই শ্রমিক অথবা কোনো কর্মচারী-কর্মকর্তা কন্ট্রিবিউট করেছে প্রভিডেন্ট ফান্ড হিসেবে, অথবা কোম্পানিকে যে সার্টেন পার্সেন্টেজ যা কন্ট্রিবিউট করেছে, সেই কন্ট্রিবিউশনটাই হলো কোম্পানির লাইবিলিটি। তার ১ টাকাও বেশিও না, ১ টাকা কমও না। মানে ওই অ্যামাউন্টটা কোম্পানির দিতে হবে। নরমালি কোম্পানির এই প্রভিডেন্ট ফান্ড নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। তো যখন ইনভেস্ট করে, যদি এটা লস খায়, সেই ইনভেস্টমেন্টে যদি কোম্পানি যদি ওই প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে যদি ইনভেস্ট করার পরে যদি লস খায়, ঠিক আছে? তাহলে এটার দায়ভার ওই কোম্পানি নিবে না। এটার দায়ভার ঘুরে ফিরে ওই কর্মচারী বা শ্রমিকদের যেই হোক, তাকেই নিতে হবে। আচ্ছা, কোনো কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড হলো নরমালি যদি আমরা বলি ৪ ধরনের। ঠিক আছে? আমরা যদি এটা বলি যে কোম্পানিজ প্রভিডেন্ট ফান্ডকে আমরা লিখি পিএফ। কোম্পানি প্রভিডেন্ট ফান্ড ৪ ধরনের। তো মানে যদি আমি ডিটেলসে বলি, তাহলে ৪ ধরনের। মূলত আমরা ২ ভাবে এটা ডিফাইন করি। ঠিক আছে? যেমন স্ট্যাটিউটরি পিএফ, ঠিক আছে? আর আরেকটা হলো সেটিং আপ ওন ফান্ড। কি বললাম? সেটিং আপ ওন ফান্ড। আচ্ছা, আগে এই ২টা নিয়ে আগে কথা বলি। সেটা হলো যে আচ্ছা, স্ট্যাটিউটরি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এটা কি? এটা হলো গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। এক কথায় একটাই। এটা হলো গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে? এটা হলো গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, নরমালি কোম্পানি কোনো এমপ্লয়ের প্রভিডেন্ট ফান্ড গভর্নমেন্টের কাছে যদি রাখতে পারে, সেটা হলো স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে? অন্যথায় কোম্পানি নিজের কাছেও রাখতে পারে, সেটা হলো সেটিং আপ ওন ফান্ড। এইটাকে আবার ২ ভাগে ভাগ করা হয়, সেটা হলো রিকগনাইজড অ্যান্ড আনরিকগনাইজড। রিকগনাইজড আরেকটা হলো আনরিকগনাইজড। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে এইটার জন্যে, এটা আমি এটাতে লিখি যে এই সেটিং আপ ওন ফান্ডের জন্যে নরমালি কমিশনার অফ ইনকাম ট্যাক্সের থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। কার থেকে? কমিশনার অফ ইনকাম ট্যাক্স এর থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। যেসব প্রভিডেন্ট ফান্ড অ্যাপ্রুভাল নিতে পারে, সেগুলো হলো রিকগনাইজড, আর যেগুলো নিতে পারে না,
ঠিক আছে, বা নেওয়া হয় না, বা নেওয়া হয় না, সেগুলো হলো আনরিকগনাইজড। ঠিক আছে, আর আরেকটা আছে, সেটা হলো যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সেটা এখন অতটা ইম্পর্টেন্ট না, সেটা আমরা 4 নাম্বার দিয়ে লিখি। পাবলিক প্রভিডেন্ট ফান্ড মূলত এই চার ধরনের কি, মূলত এই 3 ধরনের। এই যে এটা, এই স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আর আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এই 3 ধরনের প্রভিডেন্ট ফান্ড আমাদের ট্যাক্সেশনে, মানে ইনকাম ফ্রম স্যালারিতে আমাদের ইম্পর্টেন্ট। এই প্রভিডেন্ট ফান্ডের বেসিক কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন একটা ছক সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিব, সেই ছকটা আমরা লিখি। সেটা এটা মনে রাখার সুবিধার্থে এই ছকটা আমরা শর্টকাটে লিখি। কোন দিয়ে লিখি? কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, লিখি যে নেচার, কন্ট্রিবিউশন to be included in total income লিখব, to be included in total income। আরেকটা লিখবো, সেটা হচ্ছে to be considered as investor। কেন লিখতেছি আলাদা আলাদা, প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমি দিব, ওয়েট। আচ্ছা, নেচারের মধ্যে হবে রিকগনাইজড, আনরিকগনাইজড অ্যান্ড স্ট্যাচুটরি লিখবো। আচ্ছা, রিকগনাইজড, আনরিকগনাইজড, আরেকটা কি? স্ট্যাচুটরি। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রিবিউশন। আমরা আমরা দুইটা পক্ষের কথা আমরা বলি, সেটা হলো যে এমপ্লয়ি আর একটা হলো এমপ্লয়ার। এমপ্লয়ি কারা আর এমপ্লয়ার কারা, সেটা আমাদের আগে ভালো মতো ক্লিয়ার থাকতে হবে এই কনসেপ্ট সম্পর্কে। এমপ্লয়ি ইজ who is hired to perform task of that company, who is hired to perform task of that company, and employers are who hire employees to perform task for the company। এখানে কি হলো যে মানে এমপ্লয়ীদের হায়ার করা হয়, আর এমপ্লয়ার হায়ার করে কাদের করে? এমপ্লয়ীদের। আর এমপ্লয়ীদের হায়ার করা হয় কাদের দ্বারা? এমপ্লয়ার দ্বারা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের দুইটা টার্ম আসবে, সেটা হলো যে এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়ি। এমপ্লয়ার আর একটা হলো এমপ্লয়ি। আবার এখানে আসবে আরেকটা এমপ্লয়ার, আরেকটা হলো এমপ্লয়ি। ঠিক আছে, আরেকটা হলো এমপ্লয়ার, এমপ্লয়ি। আচ্ছা, আমি এটা একটু হ্যাশট্যাগ দিয়ে আমি জিনিসটা লিখি, সেটা হলো যে এমপ্লয়ার হলো হু হায়ার্স এমপ্লয়িজ। ঠিক আছে, আর লিখতে পারি যে টু পারফর্ম টাস্ক ফর দ্য কোম্পানি। আচ্ছা, এটাই লিখি, টু পারফর্ম টাস্ক ফর দ্য কোম্পানি। ঠিক আছে, আরেকটা কি? এমপ্লয়ি হলো হু ইজ হায়ার্ড টু পারফর্ম টাস্ক অফ দ্যাট কোম্পানি। এটাই, হু ইজ হায়ার্ড
টু পারফর্ম টাস্ক অফ দ্যাট কোম্পানি। একবারে সিম্পল দুইটা টার্মসে দুইটা ডেফিনেশন দিছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা বলবো, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের জন্য টু বি ইনক্লুডেড ইন টোটাল ইনকাম। আচ্ছা, টোটাল ইনকামের মধ্যে মানে আমরা যে আগের ভিডিওতে যে আমরা ইনকাম ফ্রম স্যালারি অথবা ট্যাক্সেবল ইনকাম যে বের করতে হয়েছে, ওইখানে আর কি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যদি ইমপ্লয়ার থাকে, ঠিক আছে, যদি এমপ্লয়ারের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে ওইটা ইনকামের ক্ষেত্রে হবে। এটা আমি আগের যে ভিডিওটা, ওই ভিডিওর মধ্যে যে নোটটা আমি ইউজ করছি, ওই নোট দিয়ে আমি এটা আপনাকে বুঝাবো একটু পরে। আপনি ছকটা ভালো মতো দেখেন আগে। রিকগনাইজডের ক্ষেত্রে এমপ্লয়ার টোটাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হবে, আর ইনভেস্টমেন্টের মধ্যেও কনসিডার করা হবে এটা এমপ্লয়ারের ক্ষেত্রে। এমপ্লয়ির ক্ষেত্রে ইনকামের মধ্যে হবে না, কিন্তু কনসিডার করা হবে ইনভেস্টমেন্ট টু বি কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্ট, এটা কনসিডার করা হবে, রাইট। আচ্ছা, আনরিকগনাইজডের ক্ষেত্রে এটা যেহেতু আনরিকগনাইজড, সো এটা কোনোটাই মানে ইনক্লুড করা হবে না। ইনকামের ক্ষেত্রে টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হবে না, অথবা ইনভেস্টমেন্টের মধ্যেও কনসিডার করা হবে না, সেটা এমপ্লয়ার হোক এমপ্লয়ি হোক, ঠিক আছে। সো এটা আমি চারটাই ক্রস দিই। আচ্ছা, স্ট্যাচুটরি। আচ্ছা, স্ট্যাচুটরির মধ্যে আমরা পড়ছি যে এটা হলো গভর্নমেন্টের কাছে এই প্রভিডেন্ট ফান্ডটা দেওয়া হয়, ঠিক আছে। গভর্নমেন্টের কাছে এই প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয়। সো মানে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড মেনলি, এটা হলো কথা, ঠিক আছে। সো এইখানে এমপ্লয়ার আসে না, ঠিক আছে। সো এখানে এমপ্লয়ার আসে না, কারণ এখানে কোনো এমপ্লয়ার নাই। এই স্ট্যাচুটরি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কোনো এমপ্লয়ার নাই, এখানে এমপ্লয়ি আছে। এমপ্লয়ির মধ্যে এই এমপ্লয়ির যে প্রভিডেন্ট ফান্ড সেটা ইনকামে হবে না, মানে টোটাল ইনকামে ইনক্লুড করা হয় না। আবার কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্টে, মানে ইনভেস্টমেন্টে কনসিডার করা হয়। আচ্ছা, এখন আপনারা এই ছকটা ভালো মতো আগে নোট করেন, দরকার স্ক্রিনশট তুলেন। আমি এই ছক ধরে আমি আগের যে টেবিল পড়েছিলাম, সেই টেবিল দেখে আমি ছকটা দেখাবো, যে মিল দেখাবো যে কিভাবে এই ছক দ্বারা আপনার ওই টেবিলটা মনে রাখতে পারবেন। আগের ভিডিওতে আমরা জিনিসটা বলছিলাম যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, দেখেন যে এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, আমরা কিন্তু এটা ইনকাম ফ্রম স্যালারি বের করছি, ঠিক আছে, মানে ট্যাক্সেবল ইনকাম বের করছি। সো এইখানে আমাদের আছে যে টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হবে কি কি। আচ্ছা, সবগুলোই কিন্তু ক্রস একটা টিক দেওয়া আছে, সেটা হলো যে এমপ্লয়ার মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মধ্যে এমপ্লয়ারের যে অ্যামাউন্ট সেটা হলো টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হবে। সো এইখানে আমরা আগের ভিডিওতে যে ট্যাক্সেবল ইনকাম বের করছি, ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি বের করছি। সো এইখানে আমাদের কিন্তু একটা পয়েন্ট ছিল যেটা আমরা পরে এক্সপ্লেন করার কথা ছিল, সেটা হলো যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ফ্রম স্যালারি যেহেতু, সো এখানে টোটাল ইনকামের মধ্যে আছে। আমরা যখন ইনভেস্টমেন্টের এরকম একটা টেবিল আছে, ইনভেস্টমেন্টের মধ্যে এরকম একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আমরা পড়বো আবার প্রভিডেন্ট ফান্ডের বাকিগুলা, ঠিক আছে। সেই টেবিলের মধ্যে আমরা প্রভিডেন্ট ফান্ডের বাকিগুলো তখন দেখতে পারবো। তো একটা যেহেতু দেখেছি, সো বুঝতে পারতেছেন যে এটা কিভাবে টেবিলের মানে ছকের মধ্যে কাজে লাগতেছে। আপনারা এই ছোট্ট একটা ছক মনে রাখবেন, শর্টকাটে মনে রাখবেন। তো আপনি যখন পরীক্ষার হলে যখন লিখে যাবেন তখন এটা মনে পড়বে যে কোনটা কোন জায়গায় হবে। মানে প্রভিডেন্ট ফান্ডে কিছু হবে ইনভেস্টমেন্টের ছকে, কিছু হবে ইনকামের ছকে, ঠিক আছে। আবার প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আবার এমপ্লয়ার, রিকগনাইজড, আনরিকগনাইজড, স্ট্যাচুটরি, এগুলো আলাদা আলাদা ভাগ আছে। সো এটা মনে রাখতে একটু কষ্ট করছো, এই ছকের মাধ্যমে হয়তো মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলেছি, এখানে ইনকাম আর ইনভেস্টমেন্ট এখানে দুইটা আলাদাভাবে হয়তো বা নাও, মানে জিনিসটা হয়তো বা ক্লিয়ার হতে পারতেছেন না। সেটা হলো যে আমরা আগের ভিডিওতে আমরা প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে এইখানে আমরা একটা কথা বলছিলাম যে ট্যাক্সেবল ইনকাম, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এই যে আমরা কিন্তু দুইটা বের করছি, ঠিক আছে, দুইটা বের করতে হবে। ট্যাক্সেবল ইনকাম আমরা শিখছি, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এখনো শিখি নাই, এটা আমরা শিখবো নেক্সট ভিডিওতে। তো ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আর কি এই প্রভিডেন্ট ফান্ড এগুলো হবে। দ্যাটস ইট।